9 জন সাক্ষী রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটা সাক্ষী সংগঠনের বক্তব্য উপস্থাপন করেছেন এবং আসামি পক্ষে নিয়োজিত বিজ্ঞ কৌশলীয় প্রত্যেকটা সাক্ষীকে জেরা করেছেন এবং আগামীকাল এই মামলায় ভিকটিম, ডাক্তার, আইও সহ গুরুত্বপূর্ণ সাক্ষী রয়েছে। আগামীকাল বাকি সাক্ষীকে উপস্থাপন করা হবে রাষ্ট্রপক্ষ থেকে। আগামীকাল যদি সমস্ত সাক্ষী যদি শেষ হয়ে যায়, পরবর্তীতে আদালত কার্যতালিকায় ঠিক করবেন আসামিরও সাফাই সাক্ষী বা আসামির বক্তব্য থাকবে 342, যেটাকে বলে 342, ওই বক্তব্যগুলো উপস্থাপন করবে, পরবর্তীতে আর্গুমেন্টের জন্য থাকবে। তারপরে আগে রাষ্ট্রপক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে আসামির কোনো যদি সাক্ষী প্রদান করতে চায় তাহলে উনি সাক্ষী প্রদান করতে পারেন। আমরা আশা করি একটা ইতিবাচক দিক যে প্রতিদিনের চার্জ গঠন মামলাটি আমলে নেওয়ার পর থেকে বিজ্ঞ আদালত চার্জ গঠন এবং সাক্ষী কন্টিনিউ চলছে এবং আগামীকালকেও চলবে, আশা করি চলবে। অতি দ্রুততর সময়ের মধ্যে যেভাবে রামিসারটা মামলাটা হয়েছিল, আশা করি এই মামলাটিও আপনারা অতি দ্রুত শেষ করার জন্য রাষ্ট্রপক্ষ আমরা চেষ্টা করছি এবং বিজ্ঞ আদালতে এভাবে ডেটটা দিয়েছেন প্রতিদিন। আশা করি একটা ন্যায় বিচার, বাদীপক্ষ একটা ভিকটিম, তার ন্যায় বিচার নিশ্চিত হবে। সংবাদদাতা ছিলেন, এই মামলার সংবাদদাতা ছিলেন এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে তার নানু ছিলেন এবং আরও পাড়া প্রতিবেশী সহ কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন, তারাই আজকে সাক্ষ্য উপস্থাপন করেছেন মামলায় ঘটনা সময়। জি, বাবাই মূল এজাহারকারী ছিলেন, সংবাদদাতা, উনি আজকে সাক্ষ্য প্রদান করেছেন। আজকে আসলে ওরা রাষ্ট্রপক্ষে 5 জন সাক্ষী উপস্থাপন করেছে। সাক্ষী উপস্থিত 9 জন সাক্ষী উপস্থিত। এখন পর্যন্ত আমরা 5 জন সাক্ষীকে আমরা জেরা করেছি। যেখানে এই মামলায় দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ সাক্ষী হচ্ছে কোহিনুর, অর্থাৎ ভিকটিমের নানি। উনি ঘটনাস্থলে যাওয়া এবং ভিকটিমকে উদ্ধার করা, অজ্ঞান হয়ে যে সব ওনার কথাই হয়েছে। ওনাকে যখন আসামি কথিত ঘটনার তারিখ এবং সময় ছিল যে মামলার বাদী ভিকটিম মেহেদি হাসান, ভিকটিমের বাবা, উনি ছিল ঢাকায়। উনি আমাকে প্রথমে বলছিল যে আমরা 12টায় আসছি, 10টায় আসছি, বিভিন্ন কথা। কোহিনুর বেগমের যে গুরুত্বপূর্ণ তথ্য দিল, এখানে কিছু না, উনি রাত্রে 3টার সময় ঢাকা থেকে আসছে। যদি ঢাকা থেকে 3টার সময় আসে তাহলে মামলায় ফাইলিং হচ্ছে যে 21/5/2026 21 তারিখের ঘটনা হইলে অর্থাৎ 22/5/2000 অর্থাৎ 12টা মাসে। যদি 12টা বাস উনি থানায় গিয়ে এজাহার দায়ের করে তাহলে উনি 3টায় কোত্থেকে আসলো। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, কেন কীভাবে আসলো। উনি সাক্ষীর ক্ষেত্রে আর অন্যান্য সাক্ষীরা সব শোনা সাক্ষী। এখানে অ্যাকচুয়ালি আইউটনেস যেটা আছে এখানে কেউ নেই, এখানে সবাই হিয়ারসি এভিডেন্স, যেটা আমরা শোনা সাক্ষী বলি। ওনারা তো ওনাদের আঙ্গুলের কথা, যে কথাটা বলছে এটা অনেক সাক্ষীরা বলতেছে যে আমাকে ওখানে গিয়েছিল এবং কোহিনুর আক্তার নিজে বলছে যে আসামিকে উনি মারধর করে স্বীকার করাইছে। উনি প্রথমে স্বীকার করা নাই, যখন মারধর করছে আমি 2-3টা তাপ্পর দিয়েছি, উত্তেজিত জনক মারধর করছে, তখন উনি স্বীকার করছে আমি এই ঘটনা করছি। কিন্তু তদন্ত কার্যক্রমের মধ্যে আমরা এখন বলতে পারছি আইউর একটা জেরার একটা বিষয় আছে। আইউকে যদি আমরা জেরা করতে পারি তাহলে এই মামলার সব কিছু এটা ক্লিয়ারেন্স বলা যাবে ওনার কতটুকু ত্রুটি ছিল, কতটুকু ত্রুটি ছিল না। এটা যেহেতু আইউ সাক্ষী মেয়াবি সম্ভবত আগামী হয়তো এখন তো বলা যাচ্ছে না, হয়তো কোর্টে পরিবর্তে কী নির্দেশ দেয়, ওই সময় বলা যাবে যে আইউকে যখন আমরা জেরা করব। এই মামলায় আরেকটা বিষয় যে মেডিকেল নিয়ে বিভিন্ন রকম কথা আছে। যদি মেডিকেল অফিসার আসে তখন আমরা এটা করতেছি, আমরা ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছি। SDL মানে কোর্টও চাচ্ছে একটা এই মামলার ক্ষেত্রে একটা ন্যায় বিচারটা হোক, কোনো আইনের ফাঁক দিয়ে কোনো নিরপরাধ ব্যক্তি যেন কি আইনের ফাঁকে কোনো না যায়। আপনি যেটা বলছেন ডিএনএ ওনার সাথে অ্যানালাইসিস হয় না। 1 নম্বর হচ্ছে ডিএনএ ওনার সাথে ম্যাক্স নাই। এখানে আপনি কাকে একটা 9-1 মামলা সাজার ক্ষেত্রে ডিএনএটা মাস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু এটা নাই। 2 নম্বর হচ্ছে দেন যদি ডিএনএ না হয় তাহলে আমরা এমসিতে যাই। এমসিতে আপনি হয়তো দেখবেন কিনা জানি না, এখানে ডেট অফ টাইম অফ ইনসাইডেন্ট একটা গতকাল আমি কথা বলেছিলাম, ডেট অফ টাইম অফ ইনসাইডেন্ট এখানে নাই। যদি না হয় থাকে একটা ঘটনার তারিখের সময়টা যদি উল্লেখ না থাকে তাহলে কখন ঘটনাটা হলো এটা তো একদম অ্যাবসেন্ট, যেটা বলে এটাই। এখন আমরা ডাক্তার আসলে আইও আসলে আমরা বিষয়টা আপনার কথাটা আমরা সঠিকভাবে জবাবটা দিতে পারবো। 164 তো উনি বলছে যে আমার ডেভিল যেটা বলে আমার শয়তানের প্ররোচনায় এই কাজটা করেছি। এখন 164 এরকম আছে, কিন্তু আজকে 161-এর ভিত্তিতে যখন আমরা তাদেরকে কি করলাম, যারা করলাম, ওরা বলছে যে আমরা কি মারধর করছি, মারধর করে ওনাকে শিকার নিয়ে আসি, এরকম কথা আছে। হয়তো আপনারা আমি যারাতে এটা দেখছি, এটা পড়বে না হয়তো এক মামলার কথা। আমি স্যার মামলাটা ছিল যে র্যাপ উইথ মার্ডার, এটার ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র সাজা। আমাদের নারী শিশু আইনে যদি মৃত্যুদণ্ডের কোনো সেকশন থাকে এটা 9(2), অর্থাৎ র্যাপ উইথ মার্ডার হইলে এটার আর কোনো যাবজ্জীবন অন্য কোনো সাজা দেওয়ার এখতিয়ার নাই। এটা মৃত্যুদণ্ডে এটার সাজা। রামিসার হত্যাটা এটা।
আর এই মামলায় দেখা যাচ্ছে এই মামলা শুধু আঙ্গুলে ওনার লজ্জাস্থানে আঙ্গুল দিছে এরকম একটা কথা বলে না। আরে ভাই, এটা পুলিশ তো বলবে, পুলিশ মামলার আগে পুলিশের ভার্সন অনুযায়ী বলবে যে আমরা সব কিছু আমাদের কাছে প্রমাণিত, কি সব কিছু প্রমাণিত, আমরা কি এটা রাষ্ট্রপক্ষ বলবে কি আমরা এটা সর্বোচ্চ ইনশাল্লাহ আমাদের ইয়ার মতো আমরা সর্বোচ্চ এটা শাস্তি কামনা করি। এটা কি- তবে যেহেতু রাষ্ট্র কর্তৃক আমাকে এখানে এসডিএল দেওয়া হয়েছে, আমাদেরও সর্বোচ্চ এ থাকবে যে আসামিকে কিভাবে আমরা কি বেকুসের কালে অত আইনের বিধান মতে করতে পারি। এটা আমি বলবো না যে আমার আসামি অর্থাৎ যার জন্য আজকে করতেছে আমি নির্দোষ ওকে বলবো না, কিন্তু আইনের ফাঁক দিয়ে আমাদের করা এসডিএল এর কাজ তো যুদ্ধ চালিয়ে যাওয়া, এটা রাইটা দিবে জজ সাহেব বায়দুর। না, অবশ্যই অবশ্যই আমরা তো এটা পজিটিভলি দেখতেছি। আমরা বর্তমান সরকারকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সব কিছু থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের প্রতিটা মামলার ক্ষেত্রে যেন এরকম হয়, যদিও হয় 5 দিনের মধ্যে এই মামলায় চার্জশিট জমা দিয়েছে। রামিসের ক্ষেত্রে ঢাকায় এটা হয়েছে, আবার এটা হচ্ছে, এটা আজকে আবার গত পরশুদিন আপনার কগনিজেন্স নিল, গতকাল চার্জশিট, আজকে 9 জন সাক্ষীর হাজিরা, আগামীকাল হয়তো এরকম। এটাই তো বাংলাদেশে আমরা বিচার ব্যবস্থা চাচ্ছি। এটা আমাদের স্বপ্নের যেটা ছিল এটাই বর্তমান সরকার স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুলিশ যেটা করতে, এটার জন্য এসডিএল এর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে প্রতিটা মামলার ক্ষেত্রে যেন এরকম হয়।